মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রুকসানার গল্প শুনতে শুনতে কখন যে এতটা রাত হয়ে গেল সৌম্যদীপ খেয়ালই করেনি। গোবিন্দদা দোকানের ভেতর থেকেই বলে, ডাকবাবু, তুমি এই বেলা ফিরে যাও গো, টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো, তুমি এতটা পথ যাবে একা একা। সৌম্যদীপ ততক্ষণে বেঞ্চ থেকে উঠে পড়েছে। হ্যাঁ গোবিন্দদা, এই তোমার কাছে ছাতা আছে গো? তাড়াহুড়োই ছাতাটা আনতে ভুলে গেছি, বুঝলে। আমি কাল সকালে এসে তোমাকে ফেরত দিয়ে যাব। গোবিন্দদা কিছুক্ষণ বাদে দোকান থেকে বেরোয়, হাতে একটা কালো রঙের ছাতা। এই না, সাবধানে যেও বলে গোবিন্দদা ছাতাটা সৌম্যদীপকে দেয়। সৌম্যদীপ মৃদু হাসে, বেঞ্চে বসে থাকা গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে পুরনো পোস্ট অফিসের দিকে হাঁটা লাগায়। বেরোনোর আগে অবশ্য সেই বুড়ো লোকটা সৌম্যদীপকে বলে, তুমি নতুন এসো, সাবধানে থেকো। ভূত প্রেতে বিশ্বাস করতে বলছি নে, কিন্তু এত কটা লোকের বিশ্বাস ওই পোস্ট অফিসে ভূত আছে, তাই সাবধানে থেকো। তোমরা নতুন ছেলে মেয়ে, ঠাকুর দেবতায় বিশ্বাস নেই, তাও সাবধানে থেকো। সৌম্যদীপ আর কিছু বলে না। এক হাতে টর্চ আর এক হাতে ছাতা নিয়ে হাঁটতে বেজায় সমস্যা হচ্ছে। বৃষ্টির গতি ক্রমশ বাড়ছে। গোবিন্দদা যে ছাতাটা দিল সেখানে আবার একটা ফুটো আছে। বৃষ্টির জল সেই ফুটো দিয়ে এসে পড়ছে সৌম্যদীপের কাঁধে। তবে যাই হোক, মাথাটা ভিজছে না। চন্দ্রকেতুগড়ে আসার পর থেকে একের পর এক ঘটনা ঘটে চলেছে। গোবিন্দদার দোকানে পুরনো ডাকবাবু আর রুকসানার গল্প শোনার পর থেকে সৌম্যদীপের মাথায় একটা ভয় চেপে বসেছে। ঠিক ভয় না, একটা অদ্ভুত গা শিরশির করা অনুভূতি। সৌম্যদীপ তাড়াতাড়ি পা চালায়। মাটির রাস্তা, অল্প বৃষ্টিতেই কাদা কাদা হয়ে গেছে। তার মধ্য দিয়ে কোনো মতে হাঁটতে থাকে সৌম্যদীপ। এখনো অনেকটা পথ। সৌম্যদীপ হাত ঘড়িতে সময় দেখে, 11:15। আর ঠিক সেই সময় প্রচণ্ড জোরে মেঘ ঢেকে উঠল, আর তার সাথে সাথে আলোর ঝলসানি। সেই আলোতে এক নিমেষের জন্য সৌম্যদীপ যেন কাউকে একটা দেখতে পেল। ঠিক ওর সামনে দাঁড়িয়ে আছে। টর্চের আলো ততদূর যাচ্ছে না। সৌম্যদীপের বুকটা ছ্যাঁত করে ওঠে। এত রাতে ওই দূরে কে দাঁড়িয়ে আছে? বিদ্যুৎ না চমকানো অবধি তাকে আর দেখা যাবে না। সৌম্যদীপ দাঁড়িয়ে পড়ে। বুকটা ঢিপ ঢিপ করছে। তার উপর বৃষ্টির জল পড়ে জামার অর্ধেকটা ভিজে সপসপে হয়ে গেছে। সৌম্যদীপ টর্চের আলো ফেলে, কিন্তু সামনে একটা বড় বট গাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সৌম্যদীপ বুঝতে পারছে না ওর ঠিক কি করা উচিত। একবার গলা খাঁকড়ে ডাক দিল, কে ওখানে? কিন্তু সৌম্যদীপ বুঝতে পারল ওর গলায় সেই জোর নেই। রীতিমতো ভয়ে ওর গলা কাঁপছে। সৌম্যদীপ বড় একটা নিঃশ্বাস নিয়ে খানিকটা এগোয়। সামনেই বটগাছ, তার নিচে এসে দাঁড়ায় সৌম্যদীপ। চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। বৃষ্টির জলের ছাঁটে চশমা ঘোলাটে হয়ে গেছে। সৌম্যদীপ মনে মনে নিজেকে বোঝায় ও নিশ্চয় ভুল দেখেছে। এত রাতে বৃষ্টির মধ্যে এই রাস্তায় কে আসবে? এদিকে তো পুরনো পোস্ট অফিস ছাড়া আর কিছুই নেই। আর গ্রামের লোকজনদের কাছ থেকেও শুনেছে যে এদিকে বিশেষ কেউ আসে না। আব্দুল্লাহ বলছিল সে একই কথা। তাহলে এত রাতে কেউ কেন আসবে? সৌম্যদীপ নিজেকে এই বলে আশ্বস্ত করে যে ও ছাড়াও এইখানে আর কেউ কোথাও নেই। কিন্তু মাথায় পুরনো ডাকবাবু আর রুকসানার গল্পটা ঘুরছে। তাই হয়তো কোনোভাবে হ্যালুসিনেট করে ফেলেছে। তাছাড়া পরিস্থিতিটাই এরকম।
ভয় পেয়ে মানুষ অনেক কিছুই ভুলভাল দেখে। সৌম্যদীপ আবার হাঁটা লাগায়। যখন বট গাছের নিচে দাঁড়িয়েছিল তখন বৃষ্টির জল সেরকম পড়ছিল না, কিন্তু বট গাছের ছায়া থেকে বেরোনো মাত্র বৃষ্টির জল তীক্ষ্ণ বর্ষার মতো বিঁধতে লাগলো। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ছাতায় কোনো কাজ দিচ্ছে না। সৌম্যদীপ তাড়াতাড়ি পা চালায়। শুকনো রাস্তা হলেও দৌড় লাগাতো, কিন্তু বৃষ্টির ফলে রাস্তা প্যাচ প্যাচে কাদায় ভরে গেছে। তাড়াতাড়ি হাঁটতে গিয়ে বার দুয়েক পা পিছলে যাচ্ছিল সৌম্যদীপের। কোনো মতে নিজেকে সামলে টর্চের আলোয় যত দূর দেখা যাচ্ছে সৌম্যদীপ খুব সাবধানে পা ফেলে হাঁটতে থাকে। 5 মিনিট, 10 মিনিট, কিন্তু এখনো পুরনো পোস্ট অফিসটা দেখা যাচ্ছে না কেন? এবার সৌম্যদীপের ভীষণ ভয় করে। ও যদি ভুল পথে এসে থাকে তাহলে সর্বনাশ। একে তো অচেনা জায়গা, কিছুই চেনে না, তার উপর বৃষ্টি। সৌম্যদীপ হাঁটা থামায়। টর্চের আলোতে ঘড়িতে কটা বাজে দেখার চেষ্টা করে। 12টা বেজে 5। তার মানে ও প্রায় 20-25 মিনিট ধরে হাঁটছে। বাজার থেকে পুরনো পোস্ট অফিস হেঁটে 15 মিনিটের পথ। এতটা দূর তো নয়। সৌম্যদীপের মাথা কাজ করছে না। ওর উচিত হয়নি এতটা রাত অব্দি গোবিন্দদার দোকানে থাকা। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই, বরং বৃষ্টির গতি ক্রমাগত বেড়ে চলেছে। শীত শীত করছে ভীষণ। সৌম্যদীপ চারপাশটা একবার দেখে। ও যে কোথায় এসে পড়েছে ও বুঝতে পারছে না। ধারে কাছে বাড়ি ঘর কিছুই দেখা যাচ্ছে না। সামনে একটা বট গাছ দেখা যাচ্ছে শুধু। সেই গাছের চারপাশটা ইট দিয়ে বাঁধানো। সৌম্যদীপ ভাবে এই বৃষ্টি মাথায় দিগ্ভ্রান্তের মতো হেঁটে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো ওই গাছের তলায় বসে বৃষ্টি থামার অপেক্ষা করা। কিন্তু সারা রাত কি আর গাছের তলায় বসে থাকা যাবে? এইসব যখন ভাবছে সৌম্যদীপ, ঠিক তখনই ওর কানের পাশে ঠান্ডা শীতল একগুচ্ছ বাতাস খেলে গেল। কে যেন ফিস ফিস করে বলল, কি বাবু, পথ হারিয়েছেন? সৌম্যদীপ চমকে ওঠে। একে এরকম ভয়ের পরিস্থিতি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে কানের পাশে ভয়ানক ঠান্ডা ফিসফিসে গলায় কে এরকম প্রশ্ন করছে। আস্তে আস্তে ও মুখ ফিরিয়ে দেখে, কে 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 ওখানে? টর্চের আলো ফেলতেই সৌম্যদীপ দেখতে পেল একজন লোক, গামছা দিয়ে মাথা মুখ ঢাকা, বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গেছে। সৌম্যদীপের ঠিক পেছনে এসে দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। সৌম্যদীপের চশমার কাঁচ বৃষ্টির ছাঁটে ঝাপসা হয়ে গেছে। সৌম্যদীপ আবার জিজ্ঞেস করে, কে আপনি? অপর দিক থেকে সেই ফিসফিসে গা শিরশির করা কণ্ঠে উত্তর আসে, ও আমারে আপনি চিনবেন না, আমি এই গ্রামেই থাকি। আপনি কোথায় যাবেন? সৌম্যদীপ এখনো বুঝতে পারে না এই লোকটা কে। ভূত প্রেতে ওর সেরকম ভয় নেই, কিন্তু যদি চোর ডাকাত হয়? সৌম্যদীপ ভাবে, এই দুর্যোগের রাতে চোর ডাকাত কি বেরোবে? ও গলা খাঁকড়ে খানিকটা সাহস সঞ্চয় করে বলে, আমি আসলে পুরনো পোস্ট অফিসে যাব। আমি এখানে নতুন এসেছি পোস্ট অফিসে চাকরি নিয়ে। ওখানে আমার থাকার ব্যবস্থা হয়েছে, তো এই বৃষ্টির মধ্যে আমি পথ হারিয়েছি মনে হচ্ছে। অনেকক্ষণ ধরে হাঁটছি, আমি বুঝতে পারছি না আর কোন দিকে যাব আর কি। লোকটা মন দিয়ে সৌম্যদীপের কথাগুলো শোনে, তারপর অদ্ভুত একটা মিহি গলায় হেসে বলে, বাবু, আপনি তো বড় পথ ভুল করে ফেলেন। আপনি জানেন কোথায় এসে পড়ছেন? লোকটা মিহি গলায় হি হি করে হাসে খানিকটা। সৌম্যদীপের খুব অদ্ভুত লাগছে সমস্তটা। লোকটা যে গ্রামের লোক তা ওর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে, কিন্তু লোকটা খুব অদ্ভুত। হঠাৎ করে কোথা থেকে যেন এসে পড়েছে, আর লোকটাকে দেখাও যাচ্ছে না ঠিক মতো।
এর মধ্যে বৃষ্টির জল পড়ে সৌম্যদীপের হাতের টর্চটা বিগড়েছে। আলোটা কেমন মাঝে মধ্যেই কেঁপে কেঁপে উঠছে। একবার দুবার টর্চটা নিভেও গেছিল। সৌম্যদীপ টর্চের পিছনে বাড়ি মেরে আবার সেটাকে চালু করেছে, কিন্তু বেশিক্ষণ এই টর্চ টিকবে না। তার উপর এই অদ্ভুত লোকটা এইভাবে এসে কেন তাকে জিজ্ঞেস করলো যে কোথায় এসে পড়েছেন। সৌম্যদীপ ঢোক গিলে জিজ্ঞেস করে, না মানে এখানের কিছুই তো আমি চিনি না, মানে রাস্তাঘাটও চিনি না, কোথায় এসে পড়েছি আমি? বৃষ্টি ভেজা লোকটা সেই মিহি গলায় হেসে বলে, আপনি কবরস্থানে এসে পড়েছেন বাবু। কবরস্থান, চলেন আপনাকে আমি ঘরে ছেড়ে দিয়ে আসি। সৌম্যদীপ আঁতকে ওঠে। কবরস্থান? ও তো জানতোই না যে পুরনো পোস্ট অফিসের কাছে কোনো কবরস্থান আছে। কেউ বলেওনি ওকে। ঠান্ডা হাওয়া বইছে। চলেন বাবু, পথ দেখাই আপনারে, চলেন। এই বলে সেই অদ্ভুত লোকটা উল্টো দিকের পথে হাঁটতে শুরু করে। সৌম্যদীপ আর কথা বাড়ায় না, চুপচাপ ওই লোকটাকে ফলো করতে থাকে। যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গায়ের সমস্ত রোম খাড়া হয়ে যাচ্ছে সৌম্যদীপের। এক নাগাড়ে প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হচ্ছে। কাদামাটির রাস্তায় জল জমে গেছে। কাছে পিঠে কোথাও পুকুর আছে, সেখানে বৃষ্টির জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। ওই লোকটা অমানবিক গতিতে হাঁটছে। এই বৃষ্টির মধ্যে জল কাদা পায়ে এত তাড়াতাড়ি কেউ হাঁটতে পারে, এই লোকটাকে না দেখলে বিশ্বাসই হতো না। সৌম্যদীপের আবার একটু ভয় করে। লোকটা কে, পরিচয় জানা নেই। তাছাড়া যদি সত্যি কোনো কবরস্থান হয়ে থাকে, কোনো গার্ড ফার্ড নেই কেন? অবশ্য তখনই সৌম্যদীপের মনে পড়ে এটা কোনো শহর না, এটা চন্দ্রকেতুগড়, এক প্রত্যন্ত গ্রামাঞ্চল। সৌম্যদীপ গলা খাঁকড়ে আগে আগে হাঁটতে থাকা লোকটার উদ্দেশ্যে বলে, দাদা আর কত দূর? চলে এসেছি বাবু। আপনি কি নতুন ডাকবাবু নাকি? হ্যাঁ, এত রাতে কোথায় গেছিলেন জানেন না? এখানে ভূত আছে। রুকসানা আমার কোথায় যে গেল কেউ খুঁজে দিতে পারলেন না। লোকটা থামে। শেষ কথাগুলো বলার সময় লোকটার গলাটা যেন সামান্য কেঁপে উঠল। সৌম্যদীপ এক পা পিছিয়ে যায়। লোকটা কে? রুকসানার নাম বলছে কেন? সৌম্যদীপ আমতা আমতা করে বলে, আপনি কে? আপনার নাম কি? লোকটা সৌম্যদীপের দিকে তাকায়, তারপর আবার সেই অদ্ভুত হাসি হেসে বলে, আপনি আমারে চিনবেন না, আমাদের কেউ মনে রাখে না। আমি আসি এইটাই লোকজন ভুলে যায়, কিন্তু আপনারে আমি ঠিক পৌঁছে দেবো পোস্ট অফিসে। আমি ঠিক পৌঁছে দেবো। চলেন বাবু, চলেন। এই তো এসেই গেছি, চলেন। এই বলে লোকটা আবার হাঁটতে শুরু করে। সৌম্যদীপের 1 মিনিটের জন্য মনে হয় এই লোকটার সাথে কি কোনোভাবে রুকসানার যোগাযোগ আছে। আর ঠিক এই সময় আবার কড়কড় শব্দে মেঘ ডেকে ওঠে, আর সেই সঙ্গে বিদ্যুতের আলোয় সৌম্যদীপ দূরে দেখতে পায় ওর সেই পুরনো পোস্ট অফিস, যেখানে ও আস্তানা গেড়েছে। সৌম্যদীপ পা চালায়। জুতোয় জলকাদার শব্দের সাথে সাথে ব্যাঙের ডাক, বৃষ্টির শব্দ সব মিশে অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি করেছে। লোকটা পোস্ট অফিসের সামনে এসে দাঁড়ায়। চলে এসেছি আমরা, যান বাবু, ভেতরে যান। সৌম্যদীপ শেষবারের মতো জিজ্ঞেস করে, আপনি কে?
কিন্তু লোকটা কিছু বলে না। ছাতা থাকা সত্ত্বেও সৌম্যদীপ ভিজে গেছে বৃষ্টিতে, ওর শীত শীত করছে। সৌম্যদীপ বুঝতে পারছে যে ওই লোকটা ওর পরিচয় ওকে দেবে না, তাই শেষে সৌম্যদীপ বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যখন আপনার পরিচয় জানাবেন না তো আমি জোর করতে তো আর পারি না। তবে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে আজকে আমাকে সারা রাত বাইরেই থাকতে হতো। আপনি সাবধানে বাড়ি ফিরে যান, আপনিও তো খুব ভিজে গেছেন। লোকটা সৌম্যদীপের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সেই ঠান্ডা শীতল গলায় বলে, আমার তো বাড়ি নেই কোনো। রুকসানা চলে যাওয়ার পর আমি তো একা একাই ঘুরে বেড়াই রাস্তা গেছি। তবে আপনি নতুন এসেছেন, নতুন ডাকবাবু, আমার একটা উপকার করবেন ডাকবাবু। লোকটা থামে। সৌম্যদীপের ভীষণ শীত করছে, বুঝতে পারছে জ্বর আসবে। টানা 1 ঘন্টা বৃষ্টিতে ভিজেছে, জ্বর না এসে আর যায় কোথায়। তবে লোকটা এত সাহায্য করলো, কি বলতে চায় সেটা শোনা প্রয়োজন। সৌম্যদীপ ঘাড় নেড়ে বলে, হ্যাঁ বলুন। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকে। বৃষ্টি একটু কমেছে, তবে মাঝে মধ্যেই এখনো মেঘ চমকাচ্ছে। লোকটা উত্তর দেয়, রুকসানার কোনো চিঠি এলে আমাকে দিবেন তো? আমার রুকসানা বহুদিন চিঠি লেগে নাই, কোথায় আছে একটা চিঠিও আছে না। আর রুকসানার নামে কোনো চিঠি এলো আমারে খোঁজ দিবেন বাবু, আমারে খোঁজ দিবেন, আমি চলে আসবো, আমায় জানাবেন বাবু। এই বলতে বলতে লোকটা উল্টো দিকের পথে হাঁটা লাগায়। লোকটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সৌম্যদীপ গলা চড়িয়ে জিজ্ঞেস করে, আপনার নাম তো বললেন না? চিঠি এলে আপনাকে খবর দিতে বললেন, কিন্তু কি করে জানাবো? আরে আপনি কোথায় থাকেন কিছুই তো বললেন না। এই যে দাদা, আরে আমি আপনাকে খুঁজে পাবো কি করে সেটা তো বলে যান দাদা। কিন্তু সৌম্যদীপ এই কথাগুলো বেকার বলল। লোকটা ততক্ষণে অন্ধকারে হারিয়ে গেছে। সৌম্যদীপ পোস্ট অফিসের উঠোনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সন্ধ্যায় যে পুরনো চিঠিগুলো পড়ছিল সৌম্যদীপ, সেগুলো যাওয়ার আগে ও উঠোনে স্তূপাকার করে রেখে যায়। সেগুলো সব ভেসে গেছে। তখন কি আর সৌম্যদীপ জানতো বৃষ্টি নামবে? চিঠির বান্ডিলগুলো বৃষ্টির জলে ভিজে চুপচুপে হয়ে আছে। সৌম্যদীপ একবার তাকায় ওদিকে। ওগুলোকে ভেতরে তুলতে গেলেই সব ছিঁড়ে যাবে। তাছাড়া এইগুলোর প্রয়োজনও তো নেই। সেই 10-12 বছর আগের চিঠি সব। সৌম্যদীপ চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। ওর একটু ভয় করছিল। সেই পুরনো পোস্ট অফিস অনেকদিন ধরেই ফাঁকা পড়ে রয়েছে, কেউ দেখাশোনা করে না। সেখানে ছাদে যদি কোনো ছেঁদা বা ফুটো থেকে থাকে, তার উপর আজকে যা বৃষ্টি, ছাদের ফুটো দিয়ে যদি জল এসে পড়ে তাহলে মহা বিপদ। দরজা খুলতেই এক জমাট অন্ধকার সৌম্যদীপকে আহ্বান জানালো। হাতের টর্চটা একেবারেই গেছে। বৃষ্টির জল লেগে টর্চটা কাজ করছে না। তবে মন্দের ভালো, রাতে খেতে বেরোনোর আগে সৌম্যদীপ হ্যারিকেনটার আঁচ কমিয়েই ঘরে এক কোণে রেখে গেছিল। সেটা এখনো টিমটিম করে জ্বলছে। সৌম্যদীপ ওই হ্যারিকেনের দিকে এগিয়ে যায়। ঘরটা গুমোট হয়ে আছে। হ্যারিকেনের আলোয় বাড়ির চারপাশটা একবার দেখে নেয়। না, ছাদ থেকে কোথাও জল চুঁইয়ে পড়েনি, সবকিছু শুকনোই আছে। একপাশে তক্তাটা ফাঁকা পড়ে আছে, টেবিলের উপর কাগজপত্র রাখা, ঠিক যেরকমটা রেখে গেছিল সেরকমই আছে। সৌম্যদীপ দরজাটা বন্ধ করে দেয়। তারপর একটা জানলা একটু খুলে বাইরে তাকায়। বৃষ্টি অনেকটাই ধরে এসেছে। সৌম্যদীপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে জানলার পাশে। সুন্দর হাওয়া দিচ্ছে, তবে ভিজে জামা কাপড়গুলো এখনই ছেড়ে ফেলা প্রয়োজন। কাঁপুনি দিচ্ছে। সারা রাত আর বৃষ্টি হয়নি, তবে মেঘ গর্জনের শব্দ সৌম্যদীপ শুয়ে শুয়েও শুনতে পেয়েছে। বৃষ্টি থামার পর একটানা ঝিঁঝি আর ব্যাঙের ডাক শুনতে শুনতে
কখন যে সৌম্যদীপ ঘুমিয়ে পড়েছিল তা ওর নিজেরই খেয়াল নেই। ঘুম ভাঙল পরের দিন সকালে আব্দুলের ডাকে। ডাকবাবু, ডাকবাবু। তখন সকাল কটা কে জানে। সৌম্যদীপ অকাতরে ঘুমোচ্ছে। আব্দুলের আসার কথা ছিল না সকালে, তবে গত রাতে এত বৃষ্টি হলো, সব ঠিকঠাক আছে কিনা সেটা জানতেই আব্দুল এত সকালে চলে এসেছে। দরজার বাইরে থেকে সে হাঁক পাড়ে, নতুন ডাকবাবু, 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 দরজাটা খোলেন। ডাকবাবু, ডাকবাবু, বেলা হলো তো, দরজাটা খোলেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তারপর অনেক ডাকাডাকির পর সৌম্যদীপের ঘুম ভাঙে। দরজা খুলে দেখে বাইরে আব্দুল দাঁড়িয়ে। সৌম্যদীপের তখনও ঠিকঠাক করে ঘুমটা ভাঙেনি। আব্দুল একগাল হেসে বলে, কি বাবু, সব ঠিকঠাক তো? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।